আসসালামু আলাইকুম। রবি টেকমিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, অর্থাৎ তার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বকক্রিয়া। এটার পঞ্চম লাইভ ক্লাস। তো এর আগেও আমরা সিরিয়াল করে করে 4টা লাইভ ক্লাস নিয়েছিলাম। তো সেটারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 5th লাইভ ক্লাস। তো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাই দাও যে তোমরা এই লাইভ ক্লাসটি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে সংযুক্ত হয়েছো লাইভ ক্লাসটিতে। আর তোমরা অবশ্যই তোমাদের কমেন্টের পাশে তোমাদের কলেজের নামগুলো লিখে দিও, এতে করে আমি জানতে পারবো যে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছো। ওকে, তো আমি একটু পড়তে থাকি যে তোমরা আসলে কে কোন কলেজ থেকে জয়েন করেছো। ওকে, আর অবশ্যই তোমরা একটু বলে দিও যে আমাদের লাইভ ক্লাস ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আমাদের সাথে হচ্ছে ফেরদৌসি রূপা জয়েন করেছো, আইরিন আফরোজ জয়েন করেছো, হৃদয় মিয়া, আফরোজা বেগম, যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে আমাদের সাথে নিবির হাসান নীর আছে, আফরিন নীরা আছে। আফরিন নীরা, তুমি কি তোমাকে আমি আজকে প্রথম দেখছি হয়তো। আচ্ছা, করতে পারো রেগুলার ক্লাস। আফরোজা বেগম ভোলা গভর্নমেন্ট কলেজ থেকে, শেখ নাইম ইসলাম মহেশপুর থেকে আমার সাথে জয়েন করেছে। এমডি বাইজিৎ হচ্ছে হাই বলছো, হাই হাই এমডি বাইজিৎ। তারপর হচ্ছে আমাদের সাথে আইরিন জয়েন করেছো, ফারজানা ঝুমুর আমার সাথে আছো, ওয়ালাইকুম সালাম। ওকে, আমার সাথে সুচি সাবরিনা আলম। সুচি সাবরিনা আলমের হচ্ছে তোমরা দেখবা 10 মিনিট স্কুল লাইভ আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে সুচি সাবরিনা আলম আর হচ্ছে মিথিলা মনি নূরজাহান, এই দুজন হচ্ছে আমাদের টোটাল 4টা যে লাইভ ক্লাস হয়ে গেছে সেই লাইভ ক্লাসের তারা আমার ক্লাস লেকচারের হচ্ছে তারা নোট অত্যন্ত সুন্দরভাবে আমাদের হচ্ছে রবি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই সেগুলো কালেক্ট করে নিবে এবং দেখে নিবা। ওকে, তোমাদের অনেক হেল্প হবে। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে নাফিউর আহমেদ রেইনি, নীলিমা নিপা আমাদের সাথে জয়েন করেছে, অত্যন্ত রেগুলার একজন স্টুডেন্ট। জাহিদ হোসেন, বিভূতি ভূষণ সাহা ভাই আমার সাথে আছে। সবাই ভাইয়াকে হাই বলে দাও, হাই ভাইয়া বিভূতি ভূষণ সাহা ভাইয়া। তারপর হচ্ছে হাসান আহমেদ। ওকে, নাহিয়ান আলম বলছো মিরপুর থেকে, নাফিউর রহমান রেইনি বলছো হচ্ছে কিশোরগঞ্জ থেকে, নুসরাত জাহান বলছো রাজশাহী থেকে, সাদিয়া আক্তার আমার সাথে সংযুক্ত আছে, মালিহা শামস সামিয়া আমার সাথে, মালিহা শামস সামিয়া হচ্ছে বাসাবো থেকে সংযুক্ত আছে, সাইফুল বাড়ি, সোয়াইব আলম উচ্ছ্বাস ভাইয়া ওয়ালাইকুম সালাম, সবাই ভাইকে হাই বলে দিও। তারপর হচ্ছে সাফিয়া আলম সিথি। ওকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমরা একটু বলি, তো আমরা একটু ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো মেইনলি আমাদের এই ক্লাসটায় আমরা টোটাল 4টা লাইভ ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। তো 4টা লাইভ ক্লাসে আমরা কি কি পড়ছিলাম আমরা একটু আলোচনা করি। আমরা ফার্স্টে বলছিলাম যে আমাদের কাছে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা যদি একটা তড়িৎবাহী তার থাকে এবং তার মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে সিম্পলি কোনো তারের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তবে সেই তারের চারিপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তারপরে আমরা ওই তারের চারিপাশের কোন একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করা বা চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক বের করা শিখছিলাম। আমরা বায়োট-সাভার্ট ল শিখেছিলাম। তারপর বায়োট-সাভার্ট ল এর যে মেইন লটা আর মেইন ল থেকে যে অনুসিদ্ধান্তগুলো আসে সেই অনুসিদ্ধান্তগুলো আমরা দেখেছিলাম। আমরা দেখেছি হচ্ছে সসীম তারের সাপেক্ষে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করতে হয়। আমরা দেখেছি হচ্ছে অসীম তারের সাপেক্ষে, অসীম সোজা তারের সাপেক্ষে কোনো পয়েন্টে কিভাবে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করে। আমরা দেখছিলাম হচ্ছে যে বৃত্তাকার কুণ্ডলীতে কিভাবে বা বৃত্তাকার কুণ্ডলীর সেন্টার পয়েন্টে কিভাবে চৌম্বক ক্ষেত্র বের করে। ওকে, তারপর লাইভ 4-এ আমরা দেখছিলাম হচ্ছে চৌম্বক বল নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো চার্জ মুভ করার চেষ্টা করে কিছু শর্ত সাপেক্ষে, তবে ওই চার্জটা কি করে, একটা বল অনুভব করে, সেই বলকে আমরা বলতাম চৌম্বক বল। তো সেসব নিয়ে আমরা আসলে এই 5টা লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি 4 নাম্বার বরাবরের মতোই গত লাইভ ক্লাসটা হালকা একটু আমরা সামারি করে তারপর হচ্ছে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তার মোটামুটি 5 মিনিট সময়
সময় নিব আমরা লাইভ 4টা হালকা একটু আলোচনা করতে, তারপর থেকে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে ফেলবো। যারা যারা ক্লাসটা খুব সিরিয়াসলি দেখছো, আশা করব যে সবাই যারা যারা এখানে আসো, আমাদের এখানে প্রায় 185 জনের মতন সংযুক্ত আছো, সবাই অত্যন্ত গুরুত্বের সাথে লাইভটা দেখছো। ওকে, তারা অবশ্যই খাতা কলম নিয়ে সামনে বসবা আর এক্ষুনি লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করলে কি হবে, তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা তোমাদের কলেজের বন্ধুরা আছে বা যারা তোমাদের ফ্রেন্ডরা আছে তারা লাইভ ক্লাসটি সম্পর্কে জেনে যাবে, এবং তুমি যেরকম উপকার হবে এই লাইভ ক্লাসটা করার মাধ্যমে, তোমার ফ্রেন্ডরাও অনেক অনেক হেল্পফুল হবে। তোমরা যদি শেয়ার করে দাও, শেয়ার করলে তুমি যেরকম উপকার, তোমার যেরকম উপকার হবে, তোমার পাশের বন্ধুটা যে তোমার কলেজে পড়ে সেও অনেক উপকৃত হবে। যার ফলে কি হবে, তোমাদের প্রত্যেকের বা কলেজের প্রত্যেকের রেজাল্ট অনেক ভালো হবে, এবং রেজাল্ট ভালো হলে তোমাদের সেই কলেজের অনেক মানে নামও অনেক ভালো হবে। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, তাহলে এবার দেখো, এবার আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে চৌম্বক বল। মেইনলি আমরা আজকে কি করব একটু বলি। আমরা আজকে চৌম্বক বল সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীগুলো সলভ করব। আজকের ক্লাস শুধুমাত্র ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। কার? চৌম্বক বল, চার্জের উপর চৌম্বক বল রিলেটেড। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা একটু হালকা আলোচনা করি চার্জের উপর চৌম্বক বল। লাস্ট 4 নাম্বার লাইভে আমরা কি বলছিলাম, চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স এমএফ দিয়ে প্রকাশ করলাম, ম্যাগনেটিক ফোর্স চার্জের উপরে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা 4 নাম্বার লাইভে বলছিলাম, সে ফর এক্সাম্পল আমাদের এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে। সেই চৌম্বক ক্ষেত্র আমি ধরে নিলাম যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ডানে। ওকে, আমি ধরলাম যে এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বকের প্রভাব। সেই চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, বা বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম চৌম্বক ক্ষেত্রকে। এবং আমি বললাম যে আমাদের এখানে একটা চার্জ পার্টিকেল আছে প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জ ধরো ভি বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে মুভ করা শুরু করলো, ভি বেগে। তাহলে যদি কোন চার্জ পার্টিকেল চৌম্বক ক্ষেত্রের মধ্যে মুভ করার চেষ্টা করে, তবে ওই চার্জের উপরে চৌম্বক ক্ষেত্র যে বল প্রয়োগ করে তাকে আমরা বলছিলাম ম্যাগনেটিক ফোর্স। এমএফ মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল। ওকে, তাহলে এবার আমি আরেকবার বলি, খেয়াল করো, ধরে নিলাম যে এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, এই রিজিয়নটার চৌম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করলাম বি দ্বারা। আর এই রিজিয়নের মধ্যে কোন চার্জ যদি ভি বেগে মুভ করার চেষ্টা করে, তবে ওই চার্জের উপরে চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করে, সেই বলকে আমরা বলি হচ্ছে চৌম্বক বল। ওকে, আচ্ছা, চৌম্বক বলকে আমরা এফএম দ্বারা বা ম্যাগনেটিক ফোর্সকে আমরা এফএম দ্বারা প্রকাশ করতাম। তো এক্ষেত্রে খেয়াল করো, তারপরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভি আর বি এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল এখানে আমরা দেখতে পাচ্ছি। ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমি থিটা দিয়ে প্রকাশ করলাম। যদি ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা হয়, তবে প্লাস কিউ চার্জটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গমন করার টাইমে যে পরিমাণ ফোর্স সে ফিল করবে, সেই ফোর্সের ফর্মুলা আমরা গত ক্লাসে দেখছিলাম। সেই ফোর্সকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। সেই ফোর্সকে এফএম দিয়ে প্রকাশ করি। সেই ফোর্সের ফর্মুলা কিউ সমান এফএম সমান কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। তারপরে আমরা এই ভিবি সাইন থিটাকে আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, এফএম ভেক্টর ইকুয়ালস টু কিউ ইনটু এই যে ভিবি সাইন থিটা যেটা আছে, এই ভিবি সাইন থিটার পরিবর্তে আমরা লিখতাম হচ্ছে ভি ক্রস বি, ভি ক্রস বি। ওকে, দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করলে আমরা পাই হচ্ছে, যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম ফিজিক্স ফার্স্ট পেপারে, ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন, যে এ ক্রস বি, দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করলে আমরা পাই হচ্ছে এবি সাইন থিটা। এ ক্রস বি সমান কি বলতো, এবি সাইন থিটা, ক্রস গুণফলের ভ্যালু। তাহলে v ক্রস b মানে কি হবে, vb sin থিটা। যদি a ক্রস b পরিবর্তে ab sin থিটা লেখা যায়, তাহলে নিশ্চয়ই উল্টা কাজটাও করা যাবে। ab sin থিটার পরিবর্তে আমরা a ক্রস b লিখতে পারবো, vb sin থিটার পরিবর্তে আমরা v ক্রস b লিখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের চৌম্বক বলের ভেক্টর প্রকাশক বা ভেক্টর। যদি আমরা ভেক্টরের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই, এভাবে প্রকাশ করতে পারি। আর যদি স্কেলার বা মান নিয়ে কাজ করতে চাই, তবে আমরা fm এর এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ওকে, তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আলোচনা। ওকে, তো লাস্ট
লাস্ট ক্লাসে আলোচনাটা আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ওকে, তো আমরা এই আলোচনার উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে, তাহলে আমরা আজকের দিনে আমাদের প্রথম ম্যাথ প্রবলেম, আমরা এখন ম্যাথ প্রবলেমে চলে যাই। আজকের দিনে আমাদের প্রথম ম্যাথ প্রবলেম, তো কোশ্চেন নাম্বার আজকের দিনের জন্য 1 বা কিউ গেলাম, আমি জাস্ট নাম্বারিং না করি কিউ। আচ্ছা, তো আমি বললাম যে আমাদের কাছে একটা চার্জ আছে, কোশ্চেনটা একটু লিখে নিও খাতায়। আমাদের কাছে একটা চার্জ আছে যেই চার্জের ভর হচ্ছে 3 মিলিগ্রাম। ওকে, তাহলে আমাদের কাছে একটা চার্জ আছে যেই চার্জের পরিমাণকে আমরা কিউ দিয়ে, চার্জের পরিমাণকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তো কিউ হচ্ছে 3 মাইক্রোকুলম এবং ওই চার্জের ভর হচ্ছে 3 মিলিগ্রাম। ওকে, 3 মিলিগ্রাম, আমি আরেকবার বলি, খেয়াল করো, 3 মাইক্রোকুলম বিশিষ্ট একটি চার্জ যার ভর হচ্ছে 3 মিলিগ্রাম। তো এই চার্জটা কোন চৌম্বক ক্ষেত্র, মানে একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নে চৌম্বকের প্রভাব বা চৌম্বক ক্ষেত্র আছে। তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই চার্জ পার্টিকেল যার ভ্যালু কিনা 3 মাইক্রোকুলম এবং যার ওজন কিনা 3 মিলিগ্রাম, তো এই চার্জ পার্টিকেল একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গমন করার চেষ্টা করছে। ওকে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে কত বেগে গমন করার চেষ্টা করছে? তো আমাদের কোশ্চেনে বলা আছে এই যে বেগে গমন করার চেষ্টা করছে সেই বেগের ভেক্টর ফরম্যাট দেওয়া আছে 3i প্লাস 9j, 3i প্লাস 9j প্লাস হচ্ছে সরি 2i 3i প্লাস 9j প্লাস 4k এত বেগে হচ্ছে কোন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোন চার্জ এত বেগে মুভ করার চেষ্টা করছে। ওকে, এবং যেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জটা মুভ করছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও দেওয়া আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর ফরম্যাটও দেওয়া আছে। B সমান, B মানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, তো B এর আমাদের ভেক্টর ফরম্যাটে ওইটার এক্সপ্রেশন দেওয়া আছে হচ্ছে 2i প্লাস 3j প্লাস 9k। ওকে, তার মানে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে, B মানে চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ চার্জ বা 3 মাইক্রোকুলম্বের চার্জ যার ভর কিনা হচ্ছে 3 মিলিগ্রাম, তো সেই চার্জ পার্টিকেলটা হচ্ছে এই v বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে মুভ করার চেষ্টা করছে। একটা চার্জ আছে তোমার কাছে যেই চার্জের পরিমাণ 3 মাইক্রোকুলম, যেই চার্জের ভর 3 মিলিগ্রাম, ওই চার্জটা একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নের চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমাদের দেওয়া আছে, সেই রিজিয়নের মধ্যে নির্দিষ্ট বেগে মুভ করার চেষ্টা করতেছে, তার বেগের ভ্যালু আমাদের বা বেগের ভেক্টর ফরম্যাটও আমাদেরকে কোশ্চেনে বলা আছে। ওকে, তো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে চার্জটা কত ত্বরণে আসলে মুভ করছে। তাহলে আমাদের বের করতে হবে চার্জের ত্বরণ বা a মানে হচ্ছে চার্জের ত্বরণ, মানে চার্জটা কত ত্বরণে আসলে সে মুভ করবে। ওকে, চার্জের ত্বরণের মান বের করতে বলছে। ওকে, চার্জের ত্বরণটা আসলে কত হবে বা a কত হবে, চার্জের ত্বরণকে আমি a ধরলাম, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা আমি এভাবে বললাম, তুমি খাতায় লিখে নিবা বাংলা কথা সুন্দর করে। ওকে, আচ্ছা, আর তাহলে খেয়াল করো, আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারলাম। কোশ্চেন বুঝতে পারলাম, কিউ পরিমাণ চার্জ v বেগে কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে মুভ করছে, আমাদের বের করতে হবে ওই চার্জের ত্বরণের মানটা কত, যেখানে চার্জের ভর দেওয়া 3 মাইক্রোকুলম 3 মিলিগ্রাম, যেখানে চার্জের ভর দেওয়া 3 মিলিগ্রাম। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। এই ম্যাথ প্রবলেমগুলো যদি তোমার ভালো লেগে থাকে, যে হ্যাঁ ভাইয়া এরকম আরো ম্যাথ প্রবলেম করান, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার শেয়ার করলে তোমার বন্ধুদের সাথে একসাথে মিলে এই ম্যাথ ক্লাসটা করো, তাহলে অনেক ভালো হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্লাসটা করো। আচ্ছা, তাহলে এবার আমরা সলিউশনে চলে যাই। একটু খেয়াল করো, সলিউশনে যাওয়ার আগে একটু মন দিয়ে দেখো, আমাদের এখানে বেগের যে মানটা দেওয়া বা বেগের যে এক্সপ্রেশনটা দেওয়া, এটা কিন্তু ভেক্টর ফরম্যাটে দেওয়া। i j k, আমরা জানি যে i j k হচ্ছে, i হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর, j হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর, k z অক্ষ বরাবর একক ভেক্টর। তার মানে মেইনলি হচ্ছে আমাদের যে বেগের মানটা দেওয়া, এটা আসলে ভেক্টর ফর্মে দেওয়া। সিমিলার ওয়েতে আমাদের কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের মানও দেওয়া, চৌম্বক ক্ষেত্রের মানটাও কিন্তু ভেক্টর ফরম্যাটে দেওয়া। মানে সিম্পলি বলে নাই যে 30 মিটার পার সেকেন্ড বেগ বা হচ্ছে 50 টেসলা চৌম্বক ক্ষেত্র, এমন কিন্তু কিছু বলা নাই। ওকে, এখানে কিন্তু ভেক্টর ফরম্যাটে মানগুলো দেওয়া, এগুলোর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, আমরা সবাই আশা করি জানি। আচ্ছা, এবার যদি এভাবে থাকে তবে আমরা জানি চৌম্বক বলের
ফর্মুলা, আমাদের বের করতে হবে চার্জের ত্বরণ কত। আমরা জানি চৌম্বক বলের ফর্মুলা Fm বা ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা Fm সমান q * v × b। আমরা জানি q * v × b। ওকে, আমরা জানি Fm সমান q * v × b। তাহলে এবার খেয়াল করো ফর্মুলাটা আমরা শিখছিলাম। হ্যাঁ, Fm মানে কি, কোন চার্জ চৌম্বক ক্ষেত্রের মধ্যে v বেগে মুভ করলে সেই চার্জের উপর যে পরিমাণ বল প্রয়োগ হবে বা বল প্রযুক্ত হবে সেই বলের নাম হচ্ছে Fm বা ম্যাগনেটিক ফোর্স। তাহলে এবার খেয়াল করো, ফার্স্টে আমাদের v × b করতে হবে। খেয়াল করো, ফার্স্টে আমাদের v × b টা করে নিতে হবে। হ্যাঁ, v × b মানে ক্রস গুণফল। ওকে, v ভেক্টর আর b ভেক্টর, দুইটা ভেক্টরকে আমরা আসলে ক্রস গুণফল করতে হবে। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারি। তাহলে আমরা v × b করব, দুইটা ভেক্টর আমাদের কাছে আছে v আর b, তো দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণফল করব। তো আমরা মোটামুটি আশা করি সবাই জানি যে ক্রস গুণফলটা কিভাবে করতে হয়। তো ক্রস গুণফলটা আমরা হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে করি, এভাবে করে এটা নির্ণায়কের মতন দাগ দিতে হয়। আমি নিশ্চয়ই এখানে ক্রস গুণফল খুব ডিটেইলসে দেখাবো না, কারণ আমরা ভেক্টর পড়ছি না। যাদের ক্রস গুণফল এবং ডট গুণফল বুঝতে অসুবিধা হয় তাদের টেনশনের কোনো কারণ নাই। তারা আমাদের হচ্ছে 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেলটা আছে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12, সেখানে দেখবা আমাদের ফিজিক্সের উপর অ্যানিমেটেড ক্লাস আছে। এছাড়াও আমাদের হচ্ছে রাতুল খান ভাইয়ার হচ্ছে অনেকগুলো লাইভ ক্লাস আছে, দেখবা আমাদের 10 মিনিট স্কুল যে ইউটিউব চ্যানেল আছে। তো ওইখান থেকে তুমি তোমার ভেক্টরের যে বেসিক কনসেপ্ট, ভেক্টরের ডট গুণফল কিভাবে সলভ করে, ভেক্টরের ক্রস গুণফল কিভাবে সলভ করে, এগুলো অবশ্যই দেখে নিবা। ওকে, এগুলো একদম বেসিক কথাবার্তা, বুঝছো? একদম মনে করো কোনো ডিপ টপিক পড়ার আগে কিছু পূর্ব জ্ঞান লাগে, সেই পূর্ব জ্ঞানগুলোই হচ্ছে আমাদের ভেক্টরের ডট গুণফল, ক্রস গুণফল, ভেক্টর কাকে বলে। ওকে, একটু দেখে নিও। আমি যদিও টি ল্যাবরেটরি করে বলবো, তাও তুমি দেখে নিলে তোমার সবচেয়ে সুবিধা হবে। খেয়াল করো, দুটো ভেক্টরের ক্রস গুণফল কিভাবে করি, নির্ণায়ক পদ্ধতিতে i লিখবা, j লিখবা, k লিখবা, i লিখবা, j লিখবা, k লিখবা। এরপরে প্রথমে যে অক্ষরটা আছে v, v মানে কি বেগ, তো সেই বেগের কি করবা, i এর নিচে লিখবা প্রথম ভেক্টরের i এর সহগ। প্রথম ভেক্টরের i এর সহগ কত, 3, তাহলে i এর নিচে লিখবা প্রথম ভেক্টরের i এর সহগ। ওকে, তারপরে খেয়াল করো, j এর নিচে লিখবা প্রথম ভেক্টরের j এর সহগ কত বলো তো, 9, এই যে 9 লিখলা। তারপরে হচ্ছে k এর নিচে লিখবা প্রথম ভেক্টরের k এর সহগ কত বলো তো, 4, এই দেখো 3, 9, 4। ওকে, সিমিলার ওয়েতে এই নিচের রোতে একদম থার্ড রোতে তুমি কি লিখবা, থার্ড রোতে লিখবা দ্বিতীয় ভেক্টরের i এর নিচে লিখবা বা i বরাবর লিখবা দ্বিতীয় ভেক্টরের i এর সহগ। দ্বিতীয় ভেক্টরের i এর সহগ কত, 2, তাহলে খেয়াল করো 2। তারপর হচ্ছে এখানে হচ্ছে দ্বিতীয় ভেক্টরের j এর সহগ লিখে আমরা 3, দ্বিতীয় ভেক্টরের k এর সহগ কত, 9। ঠিক আছে, আশা করি বুঝলাম। খেয়াল করো, v এর হচ্ছে i j k এর সহগ ছিল 3, 9, 4, এই দেখো 3, 9, 4, প্রথমে v আছে বলে আমরা v এর গুলো লিখলাম, পরবর্তীতে কি আছে, b আছে, তো থার্ড রোতে আমরা লিখলাম b এর i j k এর সহগগুলা 2 3 9, তাই আমরা লিখলাম 2 3 9। ওকে, এভাবে i এর সহগ j এর সহগগুলো আমরা এভাবে বসাবো ক্রস গুণফল বের করার জন্য। তাহলে এবার দেখো ক্রস গুণফল আমরা করব v × b, v ভেক্টর ক্রস b ভেক্টর, v × b ইকুয়ালস টু, তারপরে আমরা কি করব, তারপরে আমরা যখন i নিয়ে কাজ করব, ফার্স্টে আমরা i নিয়ে কাজ করব। তো যখন আমরা i নিয়ে কাজ করব তখন i বরাবর রো বাদ, i বরাবর কলাম বাদ, i বরাবর রো বাদ, i বরাবর কলাম বাদ। ওকে, তাহলে বাকি থাকলো কিন্তু আমাদের এই চারটা টার্ম। খেয়াল করো, এই যে 9, 4, 3, 9। ওকে, যখন তুমি i নিয়ে কাজ করবা i বরাবর কলাম বাদ, i বরাবর রো বাদ, তাহলে বাকি থাকলো এই চারটা সংখ্যা। তো আমরা কোনাকুনি গুণ করে তারপর বিয়োগ করব। 9 এর সাথে 9 গুণ করবা, 9 9 এ 81। ওকে, 9 9 এ কত, 81 না, 9 9 এ 81, তাহলে 81 সূত্রের মাইনাস 3 4 12, তাহলে কত হবে, 81 - 12। এটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস, 81 - 12। ওকে, i এর সামনে লিখবা প্লাস, তাহলে প্লাস i। ওকে, পরবর্তীতে তুমি লিখবা কি, i এর জন্য তোমার কাজকর্ম শেষ। এরপরে তুমি কি করবা, j নিয়ে কাজ করবা। তো i এর সামনে প্লাস দিলে j এর সামনে হবে হচ্ছে মাইনাস। ওকে, i এর সামনে হবে প্লাস, j এর সামনে মাইনাস, k এর সামনে আবারো প্লাস, এগুলো ভেক্টরের কনসেপ্ট। ওকে, তাহলে খেয়াল করো, আমরা যখন j নিয়ে কাজ করব, j বরাবর রো বাদ, j বরাবর কলাম বাদ, j বরাবর কলাম বাদ, j বরাবর রো বাদ, i এর সামনে হবে প্লাস, j এর সামনে মাইনাস, k এর সামনে হবে প্লাস।
তাহলে খেয়াল করো যখন আমরা জে নিয়ে কাজ করব জে বরাবর কলাম বাদ জে বরাবর রো বাদ, তাহলে বাকি থাকলো কোন কোন অক্ষরগুলো বা কোন কোন সংখ্যা 3 2 4 9, যে বরাবর রো বাদ যে বরাবর কলাম বাদ দিলে কি থাকবে 3 2 4 9। এরপর আমরা গুণ করব 3 এর সাথে 9 গুণ করব 3 নং 27 27, 3 নং 27। তারপরে হচ্ছে সূত্রের মাইনাস 4 এর সাথে 2 গুণ করব, 4 দুগুণী কত বলো তো 8। এটা হচ্ছে আমাদের জে এর কাজ শেষ। আই এর সামনে প্লাস, জে এর সামনে মাইনাস, কে এর সামনে আবারো কি হবে বলো তো, কে এর সামনে আবারো হবে প্লাস। ওকে আচ্ছা, তাহলে এবার দেখো এবার কে এর সামনে আমরা প্লাস দিলাম প্লাস কে, তো প্লাস কে যখন নিব আবারো সেম কথা, যখন আমরা কে নিয়ে কাজ করব কে বরাবর কলাম বাদ কে বরাবর রো বাদ, তাহলে বাকি থাকলো কে কে 3 9 2 3। তাহলে আমরা 3 এর সাথে 3 গুণ করব, 3 3 কে 9, 3 3 এ 9 গুণ করব সূত্রের মাইনাস, তারপর 9 দুগুণী 18, তাহলে কত হবে 9 মাইনাস 18। ওকে, তাহলে এবার আমরা যোগ বিয়োগ করা শেষ। তাহলে এবার আমাদের v ক্রস b টা আমরা বের করতে পারবো। v ক্রস b টা আসবে 81 থেকে 12 মাইনাস গেলে থাকবে হচ্ছে 69, তাহলে হবে 69i। তারপরে খেয়াল করো মাইনাস তো 27 থেকে 8 বিয়োগ গেলে থাকে হচ্ছে 19, আর সামনে মাইনাস, তাহলে মাইনাস 19j প্লাস 9 থেকে 18 বিয়োগ গেলে কত থাকে মাইনাস 9, তাহলে হচ্ছে মাইনাস 9k। এভাবে করে তুমি v ক্রস b এর একটা ভেক্টর ফরম্যাট বের করলা, v ক্রস b এর একটা ভেক্টর ফরম্যাট বের করলা। ওকে, তো আমাদের দরকার চার্জের ত্বরণের আমাদের মান বের করতে বলছে কোশ্চেনে, চার্জের ত্বরণের আমাদের ভ্যালু বা মান বের করতে বলছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা চার্জের ত্বরণের মান বের করতে চাই, মানে চার্জটা কত ত্বরণে মুভ করছে সেই ত্বরণের ম্যাগনিটিউড বা ভ্যালু আমরা বের করতে চাই, তো আমরা ফার্স্টে কি করব, এই v ক্রস b করে আমরা যে ক্রস গুণফলটা পেলাম সেই ক্রস গুণের কি করব বলো তো, ক্রস গুণফলটার ভ্যালু বের করব বা মান বের করব। তো ক্রস গুণফল বা যে ক্রস গুণফল করে যে আমরা যে রাশিটা পাবো সেও কিন্তু নিজে একটা ভেক্টর রাশি, দেখতেই পারতেছো i j k আছে। তো এই ক্রস গুণফলের আমরা কি করব, ভ্যালু বের করব। তার মানে আমরা এই v ক্রস b এর ভ্যালু বের করব। তাহলে v ক্রস b এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে চাই, তো যে কোনো ভেক্টরের ভ্যালু বের করার নিয়ম হচ্ছে সামনে আমরা মডুলাস দিয়ে দিব, তাহলে মডুলাস অফ v ক্রস b, মানে আমরা v ক্রস b এর ভ্যালু বের করব। তো v ক্রস b এর ভ্যালুটা বের করা একদম সহজ, ফর্মুলা হচ্ছে রুট ওভার আমরা ভেক্টরে পড়ছিলাম রুট ওভার i এর সহগের স্কয়ার মানে 69 স্কয়ার প্লাস j এর সহগ কত -19 প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার, k এর সহগ কত -9 প্লাস k এর সহগের স্কয়ার। ওকে, -9 স্কয়ার 69 স্কয়ার। এটা আমি একটু সাইডে দেখাই, এটাও আমরা ভেক্টরে হয়তো পড়ছিলাম। যদি একটা ভেক্টর হয় সে ফর एग्जांपल a ভেক্টর ধরো twice i, আমি ধরলাম যে কোনো ভেক্টর twice i প্লাস thrice j প্লাস 4k, যে কোনো ভেক্টর যদি এমন হয় তবে এই ভেক্টরটার ভ্যালু বের করার নিয়মটা হচ্ছে, ভ্যালু আমরা বের করি মডুলাস অফ a ভাবে লিখি, তারপরে রুট ওভার দেই i এর সহগের স্কয়ার মানে কত, i এর সহগের স্কয়ার মানে কত 2 স্কয়ার সূত্রের প্লাস j এর সহগের স্কয়ার মানে কত 3 স্কয়ার সূত্রের প্লাস k এর সহগের স্কয়ার মানে কত বলো তো 4 স্কয়ার। ওকে, এটা হচ্ছে যে কোনো ভেক্টর রাশির i j k দেওয়া থাকলে ওই i j k দেওয়া যুক্ত ভেক্টর রাশির ভ্যালু বের করার নিয়ম। ভেক্টর রাশি থেকে ভেক্টর রাশির ভ্যালু বের করার নিয়ম হচ্ছে রুট ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। এটা হচ্ছে দেখালাম জাস্ট एग्जांपल, হ্যাঁ দেখালাম জাস্ট एग्जांपल। তো ওইটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম যে v ক্রস b নিজে একটা ভেক্টর রাশি v ক্রস b, তো এই ভেক্টর রাশিটার মান আমরা বের করলাম রুট ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার দিয়ে। তো এখান থেকে আমরা v ক্রস b এর যে ম্যাগনিটিউডটা পাবো বা মানটা পাবো সেই ম্যাগনিটিউডটা হবে v ক্রস b এর ম্যাগনিটিউডটা কেউ একটু আমাকে লিখে দাও তো কমেন্ট করে, v ক্রস b এর ম্যাগনিটিউড বা মানটা একটু কেউ কমেন্ট করে লিখে দাও, আমি একটু পড়ি v ক্রস b। তো v ক্রস b এর ম্যাগনিটিউডটা মির্জা ওয়াসিমা লিখেছো তুমি 72.13, ভেরি গুড 72.13। এটা হচ্ছে আমাদের v ক্রস b এর ভ্যালু বা মান। ওকে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আফিয়া হুমায়রা সঠিক উত্তর দিয়েছো, তারপরে হচ্ছে
হৃদয় মিয়ার অ্যানসার ভুল হয়েছে, ভি ক্রস বি এর অ্যানসারটা তুমি ক্যালকুলেটরে প্রেস করলে বের করতে পারবা ক্যালকুলেটরে। ওকে, মোহাইমিনুল ইসলাম সিফাত, ওকে ওকে। তাহলে এবার আমরা সলভ করি। ভি ক্রস বি এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। তো আমাদের বের করতে হবে চার্জের ত্বরণ, বের করতে হবে চার্জের ত্বরণ। তো আমি উপরের টার্মগুলো মুছে ফেলে, হ্যাঁ তোমরা যারা তুলনায় খাতে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সরে দাঁড়াই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ আমি একটু 2 সেকেন্ড সরে দাঁড়াই, 1 2, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, তারপরে আমি একটু মুছে ফেলি। ওকে, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে আমরা ভি ক্রস বি এর মানটা আমরা বের করে ফেললাম। এবার খেয়াল করো এফএম, এফ মানে কি বল না, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এফ মানে ফোর্স, তো এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ এম বা এফ এর জায়গায় আমি লিখতে পারি এম এ। আমরা জানি বল সমান ভর গুণ ত্বরণ, এম এ সমান কিউ ইনটু আমরা ভি ক্রস বি এর মানটা কিন্তু বের করে ফেলছি, কিউ ইনটু ভি ক্রস বি এর ভ্যালু। তো ভি ক্রস বি এর ভ্যালু নিয়ে আমরা কেন কাজ করলাম, আমাদের ত্বরণের মান বের করতে হবে তাই। তাহলে ভি ক্রস বি এর ভ্যালুটা কত, 72.13। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমরা এখন ইজিলি এ এর মানটা বের করতে পারবো, এ এর মান। তো এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা এ এর মান বা ত্বরণ বের করব। ত্বরণ হবে কিউ ইনটু 72.13 ডিভাইডেড বাই কিউ ইনটু 72.13 ডিভাইডেড বাই আমরা m ডিভাইডেড বাই হচ্ছে m। তো আমরা মানগুলো যদি বসাতে চাই, মানগুলো q মানে চার্জের ভ্যালু, চার্জের ভ্যালু আমাদের দেওয়া 3 মাইক্রোকুলম। তো সেটাকে আমরা কুলম্বে কনভার্ট করব, কারণ কুলম হচ্ছে এসআই একক। তো মাইক্রোকুলমকে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করলে সেটা কুলম্বে কনভার্ট হয়ে যায়। আবার খেয়াল করো, মাস বা ভর দেওয়া 3 মিলিগ্রাম, তো মিলিগ্রাম থেকে আমরা কেজিতে কনভার্ট করব। তো মিলিগ্রামকেও তুমি যদি 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করো সেটা কেজিতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এই ভ্যালুগুলো বসাই, কিউ এর জায়গায় আমি বসাতে পারবো 3 * 10 টু দি পাওয়ার -6, 3 * 10 টু দি পাওয়ার -6, আর এখানে হচ্ছে 72.13 ডিভাইডেড বাই হচ্ছে m বা মাস। তো মাসটা কত, মাসও হচ্ছে আমাদের 3 মিলিগ্রাম। তো 3 মিলিগ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করি, 3 * 10 টু দি পাওয়ার -6। তো কাটাকাটি করলে অ্যানসার আসবে 72.13, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের ত্বরণের ভ্যালুটাই বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্কের অ্যানসার। এতটুকু তোমরা বুঝতে পারলা? আচ্ছা হিমেল গোস্বামী, তুমি বোধহয় কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো। হ্যাঁ, আমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে ভেক্টর। ওকে, ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারটা একটু ধারণা থাকতে হবে আমাদের চ্যাপ্টারে, ওকে, ম্যাথগুলো করার টাইম। আচ্ছা ওকে, নাফিউর আহমেদ রেইনি তুমি ঠিক বলছো। সুচি সাবিনা আলম, সুচি সাবিনা আলম তুমিও ঠিক বলেছো। ওকে, আমি দ্বিতীয় ম্যাথ প্রবলেমে চলে যাই, আরটা ভালো ম্যাথ। ওকে, তাহলে এবার দেখো আমরা আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় চলে যাই। হ্যাঁ, এটা ছিল আমাদের প্রথম গাণিতিক সমস্যা। এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যায় চলে যাই। তাহলে এবার দেখো দ্বিতীয় গাণিতিক সমস্যাটা কি বলছে। আমাদের বলছে যে আমাদের কাছে দুইটা পার্টিকেল বা দুইটা কণা আছে। হ্যাঁ, দুইটা কণার মধ্যে একটা কণার নাম প্রোটন। ওকে, একটা কণার নাম কি বলতো, প্রোটন, প্রোটন, PROTON, প্রোটন। আর আরেকটা কণার নাম হচ্ছে আলফা কণা। ওকে, তো আমাদের কাছে দুইটা চার্জ পার্টিকেল বা দুইটা কণা আছে। দুইটা কণার মধ্যে একটা কণার নাম হচ্ছে প্রোটন, আর আরেকটা কণার নাম হচ্ছে আলফা কণা বা আলফা পার্টিকেল। ওকে, তো প্রোটনকে নরমালি আমরা p দিয়ে প্রকাশ করি, সমস্যা নেই। আর আলফাকে আমাদের আজকের ক্লাসে আলফা দিয়ে যেভাবে প্রকাশ করি। হ্যাঁ, দুইটা পার্টিকেল আছে। তো দুইটা পার্টিকেলের গতিশক্তি সমান। আমাদের কোশ্চেনে বলা আছে যে দুইটা পার্টিকেলের গতিশক্তি সমান। ওকে, গতিশক্তি সমান বলছে। তাহলে আমাদের বলছে কোশ্চেনে বলা যে এই যে প্রোটন আর আলফা দুইটার হচ্ছে কাইনেটিক এনার্জি সেম, বা আমরা বলতে পারি গতিশক্তি সমান। আমাদের কোশ্চেনে বলা গতিশক্তি ইকুয়াল,
গতি শক্তি সমান। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, যদি দুইটা পার্টিকেলের গতি শক্তি সমান হয় এবং বলছে যে এই দুইটা পার্টিকেলই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে। আমি আরেকবার বলি, আমাদের কাছে দুইটা পার্টিকেল আছে, একটার নাম প্রোটন যাকে আমি পি দিয়ে প্রকাশ করলাম, একটার নাম আলফা কণা যাকে আমরা আলফা দিয়ে যেভাবে প্রকাশ করলাম আলফা, এবং বলা আছে যে দুইটার গতিশক্তি সমান, দুইটার গতিশক্তি সমান। তো আমাদের কাছে ধরো চৌম্বক ক্ষেত্র আছে, সে ফর এক্সাম্পল ক্রস চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আমি ধরলাম যে বোর্ড বরাবর ভিতরের দিকে, ওকে। চৌম্বক ক্ষেত্র আমি প্রকাশ করলাম এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে এবং এই চৌম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করলাম ক্রস দ্বারা, ওকে। এই রিজিয়নটার মধ্যে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে এবং এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমি প্রকাশ করলাম কি দ্বারা? ক্রস দ্বারা। ক্রস বলতে আমি বোঝাচ্ছি চৌম্বক ক্ষেত্র বা বি এর দিক, বি এর দিক ক্রস আর ডট হবে এমন কোনো কথা নেই, ডান বাম উপর নিচ যে কোনো কিছু হতে পারে। আমি ধরে নিলাম যে বি এর দিকটা কি বলতো? বি এর দিকটা হচ্ছে আমাদের ক্রস, ওকে। আচ্ছা, যদি বি এর দিকটা ক্রস হয়, এবার খেয়াল করো, এবার আমাদের প্রোটন আর আলফা কণা দুইটাই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করছে। তাহলে এবার খেয়াল করো, ধরো এটা আমাদের প্রোটন কণা বা পি পি, আর ধরো এটা আমাদের আলফা কণা বা এই যে আলফা, ওকে। তো দুইটা কণাই হচ্ছে লম্বভাবে প্রবেশ করলো, ওকে। আমি আরেকবার বলি, খেয়াল করো, এটা আমাদের প্রোটন কণা, প্রোটন কণা হচ্ছে সে ফর এক্সাম্পল নির্দিষ্ট বেগে সে মুভ করলো, আলফা কণাও আরেকটা নির্দিষ্ট বেগে সে মুভ করলো, এবং দুইটাই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করলো, ওকে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে। লম্বভাবে কিভাবে? খেয়াল করো, আমি আলফা আর প্রোটন দুইটার ডিরেকশনে কি দিলাম? ডান দিকে দিলাম না? আলফা আর প্রোটন দুইটাই ডান দিকে প্রবেশ করছে। ধরো এটা আমাদের আলফা, বা দুইটা ডিরেকশন তো সেম, তো যে কোনো একটা ডিরেকশন নিয়ে কথা বলি, ওকে। ধরো আলফা বা প্রোটন কণার ডিরেকশনটা ডান দিকে, এই কালো মার্কারটা ডানে। আর চৌম্বক ক্ষেত্র বি কোন দিকে বলো তো? বোর্ড বরাবর বি ক্রস, বি এর দিকে আমি ক্রস দিয়ে প্রকাশ করলাম, ক্রস মানে ভিতরের দিকে, বোর্ড বরাবর ভিতরের দিকে। লাল মার্কারটাকে আমি বি এর দিক, লাল মার্কারটার দিয়ে আমি বি এর দিকটা প্রকাশ করতেছি। তো বি এর দিকটা ভিতরের দিক। আর খেয়াল করো, দুইটা চার্জ পার্টিকেল ধরো ডান দিকে মুভ করতেছে, ওকে। এই দেখো বি এর দিক আর চার্জ পার্টিকেলের বেগের দিক কত ধরলাম? এটা হচ্ছে তারা হচ্ছে ভি বেগে তারা মুভ করতেছে, ভি বেগে। তাহলে খেয়াল করো, ভি এর দিক আর বি এর, ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? একটু কমেন্টে জানাও তো, ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হবে। আমি আরেকবার বলি, খেয়াল করো, প্রোটন বা আলফা কণা ডানে মুভ করতেছে, ডানে, আর বি বা চৌম্বক ক্ষেত্র আমি ধরলাম বোর্ড বরাবর ভিতরের দিকে। তাহলে খেয়াল করো, এই হাতটা খেয়াল করো, ডানে, আর চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে। তো ডানে আর ভিতরের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। ডানে আর ভিতরের মধ্যবর্তী কোণটা কত বলো তো? 90 ডিগ্রি। এভাবে দেখো তো আস্তে করে, হ্যাঁ, 90 ডিগ্রি ডানে আর ভিতরে। তুমি কলম নিয়ে দেখবা, কলম নিয়ে ভিতরের দিকে একটা কলম রাখবা, ডান দিক বরাবর একটা কলম রাখবা। তো ডানের কলমটা আর ভিতরের কলমটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ঠিক সেরকম মানে হচ্ছে দুইটা চার্জ পার্টিকেল চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে, ওকে। তো আমরা থিওরিতে দেখছিলাম, থিওরিতে যে যদি কোনো কণা চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে, যদি কোনো কণা, তাই আমি আরেকটু থিওরি আলোচনা করি, আমি আরেকটু থিওরিটা আলোচনা করি হালকা করে। তো ধরলাম এটা আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে ক্রস দিয়ে প্রকাশ করলাম চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা, এটা আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, ডিরেকশন বা বি এর দিক। আর আমি বললাম যে কোন চার্জ পার্টিকেল, ধরো সে ফর এক্সাম্পল একটা চার্জ ভি বেগে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো ভি বেগে, এবং যে এই ভি বেগটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, কারণ ভি বেগ কাজ করে ডানে আর চৌম্বক ক্ষেত্রে কি ভিতরে, ডানে আর ভিতরের দিকের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার যদি কোনো চার্জ পার্টিকেল ভি বেগে মুভ করে, যদি কোনো চার্জ পার্টিকেল ভি বেগে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, ধরলাম এই চার্জ পার্টিকেলটা কিউ চার্জ, ওকে। তারপর আমরা বলছিলাম যে ভি বেগে যদি সে মুভ করে চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তবে ওই চার্জ পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, ওই ফোর্সটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। তো ওই ফোর্সের ডিরেকশন আমরা কিভাবে বের করি? ভি এর দিকে ডান হাতের 4 আঙ্গুল রাখি, ডান হাতের 4 আঙ্গুল আমরা বেগের দিকে রাখি, তারপর ডান হাতের 4 আঙ্গুল আমরা ঘোরাবো কার দিকে? বি এর দিকে। বি কোন দিকে? বি হচ্ছে ভিতরের দিকে। ফার্স্টে আমরা বেগের দিকে ডান হাতের 4 আঙ্গুল রাখবো, অতঃপর আমরা
চৌম্বক ক্ষেত্র বা বি এর দিকে 4 আঙ্গুল ঘোরাবো, বি তো ভিতরের দিকে, তো ভিতরের দিকে 4 আঙ্গুলগুলো ঘোরাচ্ছি, বুড়ো আঙ্গুলটা নির্দেশ করবে চৌম্বক বলের দিক। তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে বলো তো? বুড়ো আঙ্গুলটা উপরের দিকে, তো এই ক্ষেত্রে উপরের দিকে চৌম্বক বলটা নির্দেশ করে। তো এই ক্ষেত্রে খেয়াল করো ফোর্স আর ভেলোসিটির এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? যদি অনবরত বেগ আর বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে সমগ্র গতিপথে, তবে ওই বল দিয়ে এই বেগের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, ডিরেকশনের চেঞ্জ হয়, আর গতিপথটা হয় হচ্ছে বৃত্তাকার। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। তাহলে এইভাবে বৃত্তাকার পথে এই চার্জ পার্টিকেলটা মুভ করবে। ওকে, বৃত্তাকার পথে এই চার্জ পার্টিকেলটা মুভ করবে। একটু মনে রাখবা এটা, আমি আরেকবার বলি, এভাবে জাস্ট শর্টলি এভাবে মনে রাখবা। যদি কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন চার্জ পার্টিকেল লম্বভাবে প্রবেশ করে, তবে সে চৌম্বক ক্ষেত্রের মধ্যে বৃত্তাকার একটা পথে সে সৃষ্টি করে। লাস্ট থিওরি ক্লাসেও আমি ব্যাখ্যা করেছিলাম। ওকে, না বুঝলে লাস্ট থিওরি ক্লাসটা করে নিবা। তাহলে এবার খেয়াল করো, তাহলে এবার আমাদের যদি এই দুইটা কণা আলফা আর প্রোটন, এই দুইটা কণাই যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে, এই দুইটা কণাই, তবে ওই সে চৌম্বক ক্ষেত্রে এই দুইটা কণা প্রবেশ করার পর তারা দুজনেই কি করবে বলো তো? একটা বৃত্তাকার পথ সৃষ্টি করবে। তার মানে আমাদের প্রোটনও একটা বৃত্তাকার পথ সৃষ্টি করবে, আলফাও একটা বৃত্তাকার পথ সৃষ্টি করবে, বা প্রোটনও একটা বৃত্তাকার পথে আবর্তন করবে, আলফা কণাও একটা বৃত্তাকার পথে আবর্তন করবে, যদি তারা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে। তাহলে খেয়াল করো, তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ সম্ভব। তাহলে প্রোটনের গতিপথের একটা ব্যাসার্ধ আমরা পাবো, আবার আলফা কণার গতিপথের একটা ব্যাসার্ধ আমরা পাবো। তো আমাদের বের করতে হবে এই দুইটা কণার গতিপথের ব্যাসার্ধের অনুপাতটা কত। গতিপথের ব্যাসার্ধের অনুপাতটা কত? তো আমি প্রোটনের গতিপথের ব্যাসার্ধকে rp দ্বারা প্রকাশ করলাম, আলফা কণার গতিপথের ব্যাসার্ধকে আমি r আলফা দিয়ে প্রকাশ করলাম। তো আমাদের বের করতে হবে যে rp r আলফার মান কত। লাস্ট আরেকবার কোশ্চেনটা বুঝাই। আমাদের কাছে দুইটা পার্টিকেল আছে, প্রোটন আর আলফা। এই দুইটা পার্টিকেল যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে, তবে ডানহাতি নিয়মে আমরা দেখতে পাবো যে চৌম্বক বল আর বেগের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়। অনবরত চৌম্বক বল আর বেগের মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি থেকে থাকে, তখন ওই বল দ্বারা ওই পার্টিকেলের বেগের মানের কোনো চেঞ্জ হয় না, বাট ডিরেকশনের চেঞ্জ হয়, এবং ওই পার্টিকেলটা বৃত্তাকার পথে সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আবর্তন করতে থাকে। সব কথাবার্তা আমরা লাস্ট ক্লাস আলোচনা করছিলাম। না বুঝলে এটা মনে রাখবা, না বুঝলে যদি এত ব্যাখ্যা না মনে রাখতে ইচ্ছা করে এই লাইন মনে রাখবা। যদি কোনো কণা চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, তবে সে একটা বৃত্তাকার পথ তৈরি করবে। একটু মনে রাখলেই জিপিএ 5 পাবে, ভালো রেজাল্ট করবে, সমস্যা নেই। এতটুকু মনে রাখলে হবে। কি বললাম আমরা? যদি কোনো কণা চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, তবে সে বৃত্তাকার পথে ঘুরবে। এতটুকু মনে রাখলেই 100% ক্লিয়ার হবে, ম্যাথ পারবা। তাহলে এবার দেখো, এবার আমরা সলিউশনে চলে যাই, বাট ব্যাখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবা। কেন আসলে সে বৃত্তাকার পথে ঘুরবে, এই ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। তো সলিউশনে আমরা চলে যাই। তো আমরা জানি যে যদি কোনো কণা চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে, তবে ওই কণাটা যদি একটা বৃত্তাকার পথের সৃষ্টি করে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধের ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে প্রমাণ করছিলাম। r = qv divided by r equals to mv divided by r equals to mv divided by q into b, r equals to mv divided by q into b। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, আচ্ছা, তো আমরা বুঝলাম এটা আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে এখন ইউজ করব, এটা আমাদের আসল কনসার্ন। আমরা প্রোটনের গতিপথের বা প্রোটন যে বৃত্তাকার পথ তৈরি করবে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধকে আমরা rp ধরলাম। আলফা কণা যে বৃত্তাকার পথ সৃষ্টি করবে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধকে আমরা r আলফা ধরলাম। এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের কোশ্চেনে আরেকটা লাইন বলা আছে যে দুইটা পার্টিকেলের গতিশক্তি সমান। দুইটা পার্টিকেলের কি সমান বলো তো? গতিশক্তি সমান। তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা জানি, Ek = 12 mv²। Ek = 12 mv²,
তো এখান থেকে আমরা লিখতে পারবো টুয়াইস ই কে ইকুয়ালস টু mv স্কয়ার। তো এখান থেকে আমরা v স্কয়ার সমান টুয়াইস ই কে ডিভাইডেড বাই m। তাহলে এখান থেকে আমরা v সমান লিখতে পারবো রুট ওভার টুয়াইস ই কে ডিভাইডেড বাই m। সিম্পল ক্যালকুলেশন, ওকে। আচ্ছা, এটাকে আমরা এই ফর্মুলা, এটা হচ্ছে বৃত্তাকার গতিপথের যে কোনো চার্জ পার্টিকেল চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলে তার যে বৃত্তপথ, সেই বৃত্তপথের কি বলতো ব্যাসার্ধ। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ যদি দেই, এই 1 নাম্বার সমীকরণে যদি আমি v এর মানটা ইনপুট করি, এই 1 নাম্বার সমীকরণে যদি আমি v এর মানটা ইনপুট করি, দেখে দেখে বসাও। এখানে যদি আমি লিখতে পারবো r ইকুয়ালস টু এই যে m, এই m টা এখানে থাকলো ডিভাইডেড বাই qb, ডিভাইড বাই qb, আর আমরা এই v এর মানটা বসাই দিতে পারি। তো v এর মান হচ্ছে রুট ওভার টুয়াইস ই কে ডিভাইডেড বাই m, টুয়াইস ই কে ডিভাইড বাই m। ওকে, সিম্পল ক্যালকুলেশন প্রতিস্থাপন করলাম। এই v এর জায়গায় এই এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা আমরা কষ্ট করে বের করলাম, এই এক্সপ্রেশনটা আমরা এই v এর জায়গায় বসাই দিছি, আর কিছুই না। আচ্ছা, তারপরে খেয়াল করো এখান থেকে আমরা কি কি করতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি যে r ইকুয়ালস টু এই যে m, m মানে হচ্ছে মাস বা ভর। এই ভরটাকে বা কোন কণার ভর, যে কোনো কণার ভর, তো এই ভর যেটা আমরা আছে, এই ভরকে আমরা নিশ্চয়ই বীজগণিতের মাধ্যমে এভাবে লিখতে পারি রুট ওভার m ইনটু রুট ওভার m। 2 কে কি লেখা যায় রুট 2 ইনটু রুট 2, 3 কে কি লেখা যায় রুট 3 ইনটু রুট 3। ছোটবেলায় করছিলাম না ক্লাস 5 6 7 এ। তাহলে m কে কি লিখতে পারবো আমরা রুট ওভার m ইনটু রুট ওভার m ইনটু রুট ওভার টুয়াইস ই কে ইনটু রুট ওভার টুয়াইস ই কে ডিভাইডেড বাই কিউবি। তো ডিভাইড বাই কিউ ইনটু বি, আর নিচেও কিন্তু রুট ওভার m, নিচেও রুট ওভার m। কেন আমরা দুষ্টুমি করে রুট ওভার m ইনটু রুট ওভার m লিখলাম? যাতে করে আমরা এই রুট ওভার m আর এই রুট ওভার m টা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করলে আমাদের যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা যদি আমরা একটু লিখতে চাই, r equals to এই যে রুট ওভার m থাকলো রুট ওভার m, আর এই পাশে আছে রুট ওভার টুয়াইস ইনটু ই কে, রুট ওভার টুয়াইস ইনটু ই কে ডিভাইডেড বাই নিচে আছে কিউ ইনটু বি, নিচে আছে কিউ ইনটু বি। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটু সামনে কিভাবে আগাতে পারি, আরেকটু সামনে আমরা কিভাবে আগাতে পারি। এগুলো আমরা মুছে দিলাম, হ্যাঁ, এগুলো আমরা মুছে দিলাম। আমরা ক্যালকুলেশন করব তো একটু টাকিয়া লাগবে, আমাদের জায়গা লাগবে। তাহলে এবার যদি দেখো এই ইকুয়েশনটা যদি আমি একটু সুন্দর করে এই পাশে লিখি, আমরা কি ইকুয়েশন পাইলাম? r equals to root over m into root over twice e k divided by q into b, divide by q into b। আচ্ছা, তো আমাদের একটু মন দিয়ে শুনবা। আমাদের বলছে দুইটা কণা আছে, আলফা আর হচ্ছে প্রোটন। দুইটা কণারই গতিশক্তি সমান। তাহলে আমি বলতে পারি যে গতিশক্তি কনস্ট্যান্ট। তাহলে ই কে টা কনস্ট্যান্ট আর রুট ওভার 2 তো কনস্ট্যান্টই হবে। তাহলে এই টোটাল টার্মটা কিন্তু কনস্ট্যান্টই হবে। হ্যাঁ, এই টোটাল টার্মটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট ধরে নেওয়া যায়, কারণ আমাদের কোশ্চেনে বলা আছে ই কে বা দুইটা কণার বা দুইটা পার্টিকেলের হচ্ছে কি বলতো ই কে বা গতিশক্তিটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো আমাদের দুইটা কণাই, আলফা বলো আর প্রোটন বলো, দুইটাই হচ্ছে একই ম্যাগনেটিক ফিল্ড বা একই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করতেছে। তাহলে দুইটা কেসের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা একই থাকছে। মানে আমাদের ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কোশ্চেনটা কি বলছে দেখো, আমাদের এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডকে আমি বি দিয়ে প্রকাশ করছিলাম। আমাদের কোশ্চেনে বলছে যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একবার তুমি আলফা কণা প্রবেশ করাও, সে একটা বৃত্তাকার গতিপথ তৈরি করবে। আরেকবার তুমি এই সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই তুমি প্রোটন কণা প্রবেশ করাও, সেও একটা বৃত্তাকার গতিপথ তৈরি করবে। ওই দুইটা বৃত্তাকার গতিপথের আমাদের ব্যাসার্ধটার অনুপাত বের করতে বলছে। তাহলে উভয় কণাই কিন্তু সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে, তাই ম্যাগনেটিক ফিল্ডটাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাই ম্যাগনেটিক ফিল্ড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই জায়গায় কিন্তু আমি এই বিটাকেও, নিচের এই বিটাকেও কি বলতে পারবো, চাইলে কনস্ট্যান্ট বলতে পারবো। তাহলে এখানে কিন্তু √2 e কে ডিভাইডেড
বাই বি টোটাল টার্মটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট চলে আসে। আর কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কি করতে পারি, একটা সমানুপাতিক সাইন আনতে পারি। তাহলে এই টোটাল পরিবর্তে বা আমরা এটাকে কেও বলতে পারি, সমস্যা নেই। সবগুলো কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কে লিখতে পারি। সিমিলারলি আমরা লিখতে পারবো r ইকুয়ালস টু এই কনস্ট্যান্টগুলোর পরিবর্তে আমরা কে লিখলাম k ইনটু root over m divided by q, k into root over m divided by q। k কোথা থেকে আসলো, এই k এর ভ্যালু হচ্ছে √2 into e কে ডিভাইড বাই হচ্ছে b। k কোথা থেকে আসলো, এই প্রত্যেকটা কনস্ট্যান্টের পরিবর্তে আমি একটা কনস্ট্যান্ট লিখলাম, মানে এগুলো তো কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি এটা k পেলাম। ওই k টাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট মান। হ্যাঁ, এই কনস্ট্যান্ট গুলোকে √2 e কে ডিভাইড বাই b করলে হয়তো মানটা আমি এটা k পাবো, সেই k আমি ধরে নিলাম, যেটা কিনা দুইটা কেসের জন্য বা দুইটা কণার জন্য কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এবার খেয়াল করো, এইটাকে আমরা এখন কাজে লাগাতে পারি। এই ইকুয়েশনটাকে আমরা এখন কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাবো একটু মন দিয়ে দেখো। আমরা যদি আলফা কণার জন্য বা প্রোটনের জন্য যদি আমরা একটু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই বা এই ফর্মুলা যদি আমরা একটু খাটাইতে চাই, দেখো আর মানে ব্যাসার্ধ, আমরা প্রোটনের জন্য এই ফর্মুলা ইউজ করব। তাহলে লিখতে পারবো কিন্তু আমরা rp বা প্রোটনের ব্যাসার্ধ, r মানে ব্যাসার্ধ, প্রোটনের জন্য অ্যাপ্লাই করব। তাহলে rp লিখলাম, মানে প্রোটনের ব্যাসার্ধ ইকুয়ালস টু k তো সব ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে k লিখে দিলাম, m মানে কি মাস, এই মাসটা কার জন্য অ্যাপ্লাই করব, প্রোটনের জন্য। তো প্রোটনের জন্য যদি আমি প্রয়োগ করি সূত্রটা, তাহলে m অফ p লিখতে পারবো। m অফ p মানে প্রোটনের ভর ডিভাইডেড বাই এখানে কি চার্জ না, তাহলে এখানে আমি q অফ p লিখতে পারবো, প্রোটনের চার্জ। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা আমরা প্রোটনের জন্য অ্যাপ্লাই করলাম। সিমিলার ওয়েতে এই ফর্মুলাটা আমরা এখন আলফা কণার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আলফা কণার জন্য r মানে ব্যাসার্ধ, আলফা কণার জন্য আমি লিখতে পারি r আলফা বা আলফা কণার ব্যাসার্ধ ইকুয়ালস টু k তো কনস্ট্যান্ট সব ক্ষেত্রে, k লিখে দিলাম। আর এই যে m মানে ভর, তাহলে আলফা কণার ভর, তাহলে m অফ আলফা আমরা লিখতে পারবো m অফ আলফা ডিভাইড বাই q মানে চার্জ, তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে q অফ আলফা বা আলফা কণার চার্জ। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা ইকুয়েশন দাঁড়ালো। এই একটা ইকুয়েশন খেয়াল করো, এই একটা ইকুয়েশন আমরা দেখতে পারলাম, আবার এই দেখো নিচেও আরেকটা ইকুয়েশন আমরা দেখতে পারলাম। একটা হচ্ছে প্রোটনের জন্য আর একটা হচ্ছে আলফা কণার জন্য। তো এইটাকে আমরা এখন 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি, এটাকে আমরা চাইলে 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি। ওকে, নিচের টার্মটাকে। আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি রাইট সাইডে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা 1 নং ভাগ 2 নং যদি করি, 1 নং সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণ দিয়ে ভাগ করি, আমরা একটু দেখে বসাই। rp 2 নংকে যদি আমরা 3 নং দিয়ে ভাগ করি, rp ডিভাইডেড বাই r আলফা, তাহলে rp ডিভাইডেড বাই r আলফা। তোমরা যদি কেউ উত্তর বের করতে পারো অবশ্যই লিখে নাও। হ্যাঁ, উত্তর যদি বের করে ফেলতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দাও। তারপর ইকুয়াল টু k কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, ইকুয়ালস টু k কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে √mp ডিভাইডেড বাই qp ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই হচ্ছে √m আলফা ডিভাইডেড বাই এখানে হচ্ছে q আলফা আছে, মানে হচ্ছে আলফা কণার চার্জ। এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করব একটু দেখি। এখান থেকে আমরা লিখব rp ডিভাইডেড বাই r আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, যদি আমরা উল্টাই দিই তাহলে লিখতে পারবো হচ্ছে √mp ডিভাইডেড বাই qp ইনটু q আলফা ডিভাইডেড বাই √m আলফা। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ওকে, আর কিছুই না, শুধুমাত্র সিম্পল ক্যালকুলেশন। ওকে, এবার দেখো এই পাশ থেকে যদি আমরা আরেকটু চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের কাছে দুইটা কণা আছে। হ্যাঁ, দুইটা কণা, একটা প্রোটন আর একটা আলফা কণা। তো প্রোটনের চার্জকে আমরা qp দিয়ে প্রকাশ করলাম, প্রোটনের চার্জকে। আলফা কণার চার্জকে আমরা q আলফা দিয়ে প্রকাশ করলাম। q আলফা মানে আলফা কণার চার্জ। তো আলফা কণা আসলে কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, হিলিয়াম নিউক্লিয়াস। তো কেমিস্ট্রিতে তোমরা পড়বা বা কেমিস্ট্রিতে হয়তো পড়ছো, আলফা কণার চার্জ হচ্ছে প্রোটনের চার্জের দ্বিগুণ। আলফা কণার চার্জ হচ্ছে, এটা মুখস্থ রাখবা,
আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তো আলফা কণার চার্জ প্রোটনের চার্জের দ্বিগুণ, প্রোটনের ভর যদি হয় m অফ p, p ফর প্রোটন, আলফা কণার ভর মানে m অফ আলফা, আলফা কণার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, প্রোটনের ভরের 4 গুণ। এই দুটো লাইন মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া নাই। হ্যাঁ, আলফা কণার চার্জ প্রোটনের চার্জের দ্বিগুণ আর আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ। ওকে, m অফ p এর 4 গুণ হচ্ছে আমাদের m অফ আলফা, q অফ p এর দ্বিগুণ হচ্ছে আমাদের q অফ আলফা। আর আলফা কণাটা আসলে কি? আলফা কণা হচ্ছে নাথিং বাট এন হিলিয়াম নিউক্লিয়াস। এখান থেকে আমরা কি করতে পারবো, হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন তুমি সরাই দিবা। তো হিলিয়াম হচ্ছে এখানে হচ্ছে পারমাণবিক ভর 4, পারমাণবিক সংখ্যা 2। ওকে, তো এই যে পারমাণবিক ভর 4 তো এইজন্য 4 গুণ, আর প্রোটনের সংখ্যা 2 তাই দ্বিগুণ। কেমিস্ট্রিতে তোমরা পড়বা আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, আলফা। তো জাস্ট আপাতত এই অঙ্কের জন্য এটা মনে রাখো যে আলফা কণার চার্জ প্রোটনের চার্জের দ্বিগুণ আর আলফা কণার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ। যদি এমন হয়, যদি এমন হয় তবে এখানে আমাদের একটা প্রোটন নিয়ে কথা বলছে, একটা প্রোটন। তাহলে এবার দেখো সেটা হচ্ছে যে আমরা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি r অফ p ডিভাইডেড বাই r অফ আলফা ইকুয়ালস টু m অফ p। তো m অফ p আমরা m অফ p এর মতই রাখি, রুট ওভার m অফ p ডিভাইডেড বাই q অফ p ইনটু q অফ আলফা। q অফ আলফা কত? 2 ইনটু q অফ p। তাহলে 2 ইনটু q অফ p ডিভাইডেড বাই আমি লিখতে পারবো রুট ওভার m আলফা। তো রুট ওভার m আলফা, তাহলে m আলফার ভ্যালু কত? m আলফা হলো 4 mp। তাহলে রুট ওভার m আলফার ভ্যালু বসাই দিই 4 ইনটু mp, 4 ইনটু mp। তো এখান থেকে খেয়াল করো, এখান থেকে qp ক্যান্সেল, রুট ওভার mp ক্যান্সেল, এখানে উপরে 2 আর নিচে হচ্ছে রুট ওভার 4 মানে কত? 2। তাহলে 2/2 মানে হচ্ছে আসলে 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো ক্যালকুলেশন করলে rp r আলফা সমান 1:1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এই লাইনটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। rp r আলফা সমান 1:1। কেন? এখানে 2, নিচে হচ্ছে রুট ওভার 4 আছে, রুট ওভার 4 কে রুট করলে অ্যানসার আসবে 2, 2 ক্যান্সেল করলে আসবে 1/1। তাহলে হচ্ছে 1:1। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। ওকে, আচ্ছা মনিকা পল বলছো কেন ভাই, মানে কি কেন একটু বলো, কি কেন? তাসমিম হোসেন তিশা, কি কেন? মানে এগুলো 4টা প্রোটনের ভরের সমান আর 4টা চার্জের, 2টা চার্জের গুণের সমান, এইজন্য কেন? এটা কেন? এটা হচ্ছে আমাদের প্রকৃতিতে পাওয়া যায়, বুঝছো? আলফা কণা হিলিয়াম নিউক্লিয়াস। তো ওই অনুযায়ী আসলে এগুলো আসে, এগুলো মুখস্থ মান, এগুলো কেমিস্ট্রিতে তোমরা পাবা, কেমিস্ট্রিতে। খোরশেদ আলম তোমার ভুল হয়েছে, এখানে অ্যানসার হবে 1:1, কারণ এখানে 2 তো আর নিচে রুট ওভার 4। তো রুট ওভার 4 কে তুমি রুট করলে রুট ওভার 4 কে এখানে আসলে এখানে কি আসছে? রুট ওভার 4 ইনটু রুট ওভার এমপি। ওই রুট ওভার এমপি কাটা আর নিচে রুট ওভার 4 মানে হচ্ছে 2, ওই নিচে 2 উপরে 2 কাটাকাটি গিয়ে 1:1 থাকবে। এগুলো এখন থেকে একটু ক্যালকুলেশন শিখতে হবে, কারণ সামনে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, ওই টাইমে কিন্তু এত সময় লাগলে তখন খারাপ করবে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা যাদের ওয়েদার ভালো না তারা লাইভ ক্লাসটা শেয়ার করে রাখতে পারো। তো লাইভ ক্লাসটা শেয়ার করে রাখলেও তুমি পরবর্তী সময় দেখতে পারবা, যখন তোমার বাসার ওয়েদার ভালো থাকবে, যখন তোমার বাসায় পারফেক্ট নেট কানেকশন থাকবে, তখন তুমি এই ভিডিওগুলো ইজিলি দেখে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এনিওয়ে তাহলে আমরা এভাবে করে বের করতে পারলাম। হ্যাঁ, তো আমাদের আজকের দিনের শেষ ম্যাথ প্রবলেম আমরা করি, আজকের দিনের শেষ। হ্যাঁ, আজকের দিনের শেষ ম্যাথ প্রবলেম আমরা সলভ করি। ওকে, আমাদের কি বলা আছে, আমাদের আরেকটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে আমাদের এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এখানে বা এই রিজিয়নে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ক্রস। সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কি বলতো? ক্রস, মানে চৌম্বক ক্ষেত্র। এবং এই রিজিয়নটার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করি, সেই বি এর ভ্যালু দেওয়া হচ্ছে 200 গাউস। 200 গস বলে এটাকে, 200 গস। আমাদের যে রিজিয়নটা আছে সেই রিজিয়নে
চৌম্বক ক্ষেত্রের ভ্যালু 200 গজ, আর চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে বলো তো? ভিতরের দিকে, কি বলে, বোর্ড বরাবর ভিতরের দিকে। তো আমাদের এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন ভি বেগে প্রবেশ করলো, ভি বেগে, এবং বুঝতেই পারতেছো ভি বেগটা কোন দিকে? ডানে, আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। তো চৌম্বক ক্ষেত্রের সাথে ভি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বলছিলাম যে চৌম্বক ক্ষেত্রের সাথে ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে যদি কোনো পার্টিকেল বা যদি কোনো কণার বেগের সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, কেননা বেগ ডানে, চৌম্বক ক্ষেত্র ভিতরে, ডানে আর ভিতরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তবে ওই চার্জ পার্টিকেলটা বৃত্তাকার পথে রোটেট করে বা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। ওকে, আমাদের কোশ্চেনে বলা আছে যে ইলেকট্রনটার গতিশক্তি, এই ইলেকট্রনের গতিশক্তি আমাদের দেওয়া হচ্ছে 1000 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের গতিশক্তি আমাদের দেওয়া হচ্ছে 1000 ইলেকট্রন ভোল্ট, 1000 ইলেকট্রন ভোল্ট। এবং এই ইলেকট্রনটা কি হবে বলতো? এই ইলেকট্রনটা যদি বৃত্তাকার পথে ঘুরে, এই ইলেকট্রনটা, তবে আমাদের বের করতে বলছে এই ইলেকট্রনের বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কত, আর এই ইলেকট্রনের পর্যায়কালটা কত, এই ইলেকট্রনের পর্যায়কালটা কত, এটা আমাদের বের করতে বলছে। আমি আরেকবার বলি, আমাদের এখানে একটা রিজিয়ন আছে বা একটা সারফেস আছে, এই সারফেসে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু 200 গজ, যেখানে চৌম্বক ক্ষেত্র কাজ করে ক্রস মানে কোন দিকে? বোর্ড বরাবর ভিতরের দিকে। তো এমন একটা সারফেসে ইলেকট্রন ডান দিকে মুভ করতেছে ভি বেগে ইলেকট্রন, এবং এক্ষেত্রে খেয়াল করো ইলেকট্রনের বেগের দিক কোন দিকে? ডানে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বোর্ড বরাবর ভিতরের দিকে। ইলেকট্রনের বেগের দিক ডানে, চৌম্বক ক্ষেত্র বোর্ড বরাবর ভিতরের দিকে, এই যে মার্কার দিয়ে বোঝাচ্ছি। এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। ওকে, বেগ ডানে, চৌম্বক ক্ষেত্র ভিতরে, ডানে আর ভিতরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যদি কোনো পার্টিকেলের বেগ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তবে সেই চার্জ পার্টিকেলটা বৃত্তাকার পথে আবর্তন করে। তবে সেই চার্জ পার্টিকেলটা বৃত্তাকার পথে কি করে বলতো? আবর্তন করে। সেই বৃত্তাকার পথের আমাদের ব্যাসার্ধ বের করতে বলছে, আর সেই চার্জ পার্টিকেলটার পর্যায়কাল আমাদের বের করতে বলছে, যাকে প্রকাশ করলাম আমরা টি দ্বারা। এবং ইলেকট্রনের গতিশক্তি আমাদের দেওয়া হচ্ছে 100 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো একটু নিজে আমরা এটা আগে আলোচনা করছিলাম, আমরা তাও একটু এখানে দেখাই এই ইলেকট্রনটার গতিপথটা কিভাবে আমরা বের করতে পারি, একটু তাও দেখাই। খেয়াল করো, এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বোর্ড বরাবর ভিতরের দিকে, মানে ক্রস। তাহলে খেয়াল করো, এটা একটা চার্জ বা ইলেকট্রন, যদি কোনো চার্জ ভি বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে মুভ করার চেষ্টা করে, তবে ওই চার্জের উপর আমরা জানি চৌম্বক বলের সৃষ্টি হয়, বা ওই চার্জের উপর চৌম্বক বল প্রযুক্ত হয়। সেই চৌম্বক বল হচ্ছে এফএম দিয়ে প্রকাশ করি, ভ্যালু কিউ বিভি সাইন থিটা, আর যেটা দিক আমরা বের করি ডানহাতি নিয়মে। তাহলে ডানহাতি নিয়মে আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো, আমরা ফার্স্টে ডান হাতের 4 আঙ্গুল রাখবো বেগের দিকে। চার্জের বেগ কোন দিকে? ডানে। তাহলে ডান হাতের 4 আঙ্গুল আমরা রাখলাম চার্জের বেগের দিকে, দেখো ডান দিকে। তারপর ডান হাতে 4 আঙ্গুল আমি রোটেট করব, বা ডান হাতে 4 আঙ্গুল আমি মুষ্টিবদ্ধ করব কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বোর্ড বরাবর ভিতরের দিকে। তাহলে খেয়াল করো, বোর্ড বরাবর ভিতরের দিকে আমি 4 আঙ্গুলটা, এই যে দেখো 4 আঙ্গুল মুষ্টিবদ্ধ করলাম বোর্ড বরাবর ভিতরের দিকে, বোর্ড বরাবর ভিতরের দিকে ডান হাতে 4 আঙ্গুল মুষ্টিবদ্ধ করলাম। বুড়ো আঙ্গুলটা নির্দেশ করতো চৌম্বক বলের দিক। মনে হতে পারে যে উপরের দিকে চৌম্বক বল সৃষ্টি হবে, বাট যেহেতু ইলেকট্রন, তো যেই দিক আমরা পাবো রুল অনুযায়ী, যেই দিকে চৌম্বক বল পাওয়ার কথা তার অপোজিট সাইডে আসলে সে চৌম্বক বলটা ফিল করবে ইলেকট্রন হওয়ার কারণে। এক্ষেত্রে চৌম্বক বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে হওয়ার কথা ইলেকট্রনের জন্য চৌম্বক বল কাজ করবে তার উল্টা সাইডে, এফএম। ওকে, এফএম বা ম্যাগনেটিক ফোর্স। তারপর এখান থেকে এটাও বলতে পারো এই ইলেকট্রনের উপর যদি এই ইলেকট্রনটা পুরো রিজিয়নের মধ্যে সর্বদা থাকে, তাহলে সর্বদা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, এবং সর্বদা ম্যাগনেটিক ফোর্সটা তার বেগের সাথে লম্বভাবে কাজ করবে। যদি কোনো বস্তুর উপর বেগের সাথে লম্বভাবে কোনো বল প্রযুক্ত হয়, ওই লম্ব বরাবর বল প্রযুক্ত দ্বারা আমরা ওই বেগের মানের কোনো চেঞ্জ করতে পারি না, বা দিকের চেঞ্জ করতে পারি, যার ফলে সে একটা বৃত্তাকার পথে আবর্তন করে। ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে আবর্তন করে, সেই বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর এফএম কাজ করে, এবং এই এফএমটা আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে।
আর এই ইলেকট্রনের যে বৃত্তাকার পথ বা গতিপথ ইলেকট্রনের, এই ইলেকট্রনের বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধটা যদি r হয়, এই r ইলেকট্রন হয়, আমাদের এই ব্যাসার্ধটাই বের করতে হবে। ওকে, তো আমরা শুরু করে ফেলি, আমরা আমাদের সলিউশনটা শুরু করে ফেলি। ওকে, তো আমাদের ইলেকট্রনের গতিশক্তি দেওয়া, তো আমাদের কোশ্চেনে আমরা সলিউশনে চলে যাই। আমাদের সলিউশনে বলছে বা আমাদের কোশ্চেনে বলছে, কোশ্চেনে ইলেকট্রনের গতিশক্তি দেওয়া, তো গতিশক্তিকে আমরা চাইলে ই কে দিয়ে প্রকাশ করতে পারি, ইলেকট্রনের গতিশক্তি। তো ইলেকট্রনের গতিশক্তি দেওয়া হচ্ছে 100 ইলেকট্রন ভোল্ট, তাহলে ই কে সমান 100 ইলেকট্রন ভোল্ট। তো আমরা জুলে কনভার্ট করব। তো তুমি যদি এই ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে চাও, নিয়মটা হচ্ছে তুমি চার্জের মান বা প্রোটনের চার্জ দিয়ে তুমি গুণ দিবা চার্জের পরিমাণ 1.6 * 10⁻⁻19। ওকে, যদি তুমি 1.6 * 10⁻⁻19 দিয়ে গুণ করো এই মানটাকে, তবে মানটা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট হয়ে যায়, মানটা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট হয়ে যায়। যদি 2 ইলেকট্রন ভোল্ট বলতো, তাহলে 2 * 1.6 * 10⁻⁻19 জুল, মানে হচ্ছে যে মানটা থাকবে ইলেকট্রন ভোল্টকে, সেটাকে তুমি যদি চার্জের পরিমাণ দিয়ে গুণ দাও, প্রোটনের চার্জ বা ইলেকট্রনের চার্জ, তবে মানটা জুলে কনভার্ট হয়ে যায়। তাহলে খেয়াল করো, এখান থেকে ই কে আমরা জানি, ই কে সমান কি বলতো, half of mv² equals to, এখানে m মানে হচ্ছে ইলেকট্রন, যেহেতু আমরা ইলেকট্রনের কথা বলতেছি, ইলেকট্রনের ভর 100 * 1.6 * 10⁻⁻19। তো এখান থেকে আমরা v বের করব, mev² equals to 2 * 100 * 1.6 * 10⁻⁻19। এখান থেকে আমরা v² equal to লিখতে পারবো 2 * 100 * 1.6 10⁻⁻19। আর এখান থেকে me টা নিচে চলে যাবে, me টা নিচে চলে গেলে, me মানে ইলেকট্রনের ভর, আমরা 910 এ পড়ছিলাম ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 * 10⁻⁻31 কেজি। তো v কে রুট করলে আমরা পাবো, এই পাশে ডান সাইডে রুট করলে আমরা পাবো হচ্ছে এই মানটা। তো কমেন্টে জানাই দাও তো যে v এর মানটা কত আসে, কমেন্টে একটু কেউ জানাই দাও তো যে v এর মানটা কত আসে, v এর মানটা কত আসে। দেখো তো v এর মানটা কত আসে। আচ্ছা, ই এর দিক উল্টা দিক কেন, তুমি আবারও আমি বলবো লাইফ 4টা দেখবা, লাইফ 4 আমি অনেকবার ব্যাখ্যা করছিলাম। ইলেকট্রন বলে আমরা নরমালি হচ্ছে প্রোটন বা পজিটিভ চার্জের জন্য আসলে দিকটা বের করি। তো ইলেকট্রন আসলে ইলেকট্রনের জন্য শুধুমাত্র বা নেগেটিভ চার্জের জন্য ডান হাত বেগের দিকে নিবা, হাত কার্ল করবা চৌম্বক ক্ষেত্রের দিকে, যেই দিক আসার কথা তার অপোজিট সাইডে হবে আসলে চৌম্বক বলের দিক, ইলেকট্রন বা নেগেটিভ চার্জের জন্য। ওকে, যাই হোক, এনিওয়ে, তাহলে এবার দেখো, এবার এই v এর মানটা কত আসে একটু কমেন্টে জানাই দাও, v এর মানটা কত আসে একটু কমেন্টে জানাই দাও, v এর মানটা কত আসে। আফিয়া হুমায়রা, এক্স্যাক্টলি তোমার आंसरটা পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আফিয়া হুমায়রা, আমার ক্লাসের অত্যন্ত রেগুলার এবং খুব সবসময় ক্লাসে মনোযোগ দেয় এরকম একজন স্টুডেন্ট আফিয়া হুমায়রা। এনিওয়ে, তাহলে খেয়াল করো, এখান থেকে v এর মান আমরা পাবো, v = আমি আফিয়া হুমায়রাটা দেখে দেখে বসাই দেই। আফিয়া হুমায়রা 18.74 into 10⁻6 মিটার পার সেকেন্ড। কেন আমরা বেগ বের করলাম এটা বুঝে যাবা, কেন বেগ বের করলাম। তো এটা হচ্ছে আমাদের চার্জের বেগের মান। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, মির্জা ওয়াসিমা, আয়েশা আক্তার, তাসফিয়া সুলতানা, ফেরদৌসি, রূপা, নীলিমা নিপার অ্যানসারটা ভুল হয়েছে, নীলিমা নিপা তোমার অ্যানসার ঠিক করে নিও। ওকে, তুমি আরেকবার বলতে বলছো তাসমিম হোসেন তিশা, আমি আরেকবার বলি, আমরা যে নিয়মে চৌম্বক বলটা বের করতাম ওই নিয়মই অ্যাপ্লাই করবা। নেগেটিভ চার্জের জন্য ওই নিয়ম অ্যাপ্লাই করলে বুড়ো আঙ্গুল যেদিকে দিক নির্দেশ করবে তার অপোজিট সাইডে ওই নেগেটিভ চার্জের উপর চৌম্বক বলটা কাজ করবে। যাই হোক, v এর ভ্যালু হচ্ছে 18.74। ওকে, এটা হচ্ছে v। এবার আমরা v টা বের করে ফেললাম।
এবার হচ্ছে আমরা এই ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধটা বের করব। এই গতিপথটা কেন বৃত্তাকার? এই বল আর বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলে অলওয়েজ 90 ডিগ্রি থাকবে পুরো গতিপথে। আমরা দেখেছিলাম কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। আমরা জানি বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধের ফর্মুলা r mv ডিভাইডেড বাই qb, r mv ডিভাইড বাই qb। এটা হচ্ছে ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধের ফর্মুলা। তাহলে আমি যদি ইলেকট্রনের জন্য বের করতেছি, তাহলে r ইলেকট্রন ইকুয়াল টু m ইলেকট্রন ইনটু q ইলেকট্রন। তাহলে মানগুলো আমি বসাই, মানগুলো বসালে আমরা r ইলেকট্রন পেয়ে যাব। তো r ইলেকট্রন ইকুয়াল টু m ইলেকট্রন। তো m ইলেকট্রন মানে ইলেকট্রনের ভর 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইনটু বেগ। বেগটা আমরা কষ্ট করেছি, বেগ আমরা জানতাম না, বুঝছো? ব্যাসার্ধ বের করার জন্য বেগের মান আমরা জানতাম না বলে গতিশক্তি থেকে হাফ mv স্কয়ার ফর্মুলা ইউজ করে আমরা বেগ বের করলাম, যাতে ওই বেগের মানটা আমরা ব্যাসার্ধে বসায় আমরা ব্যাসার্ধ বের করতে পারি। খেয়াল করো, এখান থেকে বেগের মানটা হচ্ছে 18.74 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই QE। QE মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। চার্জের ভ্যালু নিবা। অনেকে প্রশ্ন করতে পারো ভাই এখানে মাইনাস কেন লিখলেন না? কারণ ইলেকট্রনের চার্জ তো মাইনাস হয়। তো এখানে যদি তুমি মাইনাস লিখি ব্যাসার্ধটা মাইনাস চলে আসবে, আর ব্যাসার্ধ একটা লেন্থ নির্দেশ করে, লেন্থ কখনো মাইনাস হতে পারে না। তাই শুধুমাত্র আমরা মান নিয়ে কাজ করব। আর বি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্রের মানটা দেখো 200 গাউসে দেওয়া, গাউস বা গসে। তো আমরা গস থেকে অবশ্যই এই চৌম্বক ক্ষেত্রের তো একক আমরা জানি এসআই একক টেসলা। তো আমরা গস থেকে টেসলায় কনভার্ট করে নিব। তো গস থেকে টেসলায় কনভার্ট করার নিয়ম হচ্ছে যে মানটা আছে ওই মানটাকে তুমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে গুণ করো, তবে ওই মানটা গস থেকে টেসলায় কনভার্ট হয়ে যায়। টেসলা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের এসআই একক, নিয়ম। হ্যাঁ, মনে মুখস্থ রাখবা। গস থেকে টেসলায় কনভার্ট করতে চাইলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে গুণ করতে হয়। এবার খেয়াল করো, 200 into 10 to the power 200 into 10 to the power minus 4। তো এখান থেকে আমরা r ইলেকট্রনের ভ্যালুটা কত পাবো একটু কমেন্ট করে জানাই দাও। r ইলেকট্রন আতকিয়া মাসিয়াত, তোমার উত্তরটাও সঠিক হয়েছে, তুমি বেগের উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ আতকিয়া মাসিয়াত। তারপর হচ্ছে নীলিমানিপা, ওকে। ইবনে ওয়ালিদ, তোমার ইবনে ওয়ালিদ ভাই বলছো, হাই। তারপর হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা বেগম, ব্যাসার্ধের অ্যানসারটা একটু বলো তোমরা। ব্যাসার্ধের অ্যানসার নীলিমানিপা উত্তর দিয়েছো। আমি আরো কয়েকজনের উত্তরের অপেক্ষা করি। তাসফিয়া সুলতানা, ওকে। নীলিমানিপা, তারপরে হচ্ছে আফরোজা বেগম, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের উত্তরগুলো করার জন্য। তো আমি নীলিমানিপারটা দেখে বসাই দেই। তাহলে আর ই মানে হচ্ছে রেডিয়াস অফ ইলেকট্রন ইজ 5.332 into 10 to the power minus 3 মিটার into 10 to the power minus 3 মিটার। এটা হচ্ছে আমাদের আর ইলেকট্রন। এনিওয়ে, তো আমরা আর ইলেকট্রন বের করে ফেললাম। এবার আমরা বের করব পর্যায়কাল। ইলেকট্রনের পর্যায়কাল। তো পর্যায়কালটা কি? পর্যায়কাল হচ্ছে যে ইলেকট্রন বৃত্তাকার গতিপথের একটা সার্টেন পয়েন্ট থেকে যখন সে রোটেট করার চেষ্টা করবে, পুরো বৃত্তপথ ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে তার যে টাইমটা লাগে ইলেকট্রনের, তাকে আমরা বলি ইলেকট্রনের পর্যায়কাল। তো এটাকে যদি আমি বলি 1 নাম্বার পয়েন্ট, ইলেকট্রনটা 1 নাম্বার পয়েন্ট থেকে যদি মুভ করার চেষ্টা করে বৃত্তপথে, তবে এই ইলেকট্রনটা পুরো বৃত্তপথ ঘুরে আবার ওই 1 নাম্বার পয়েন্টে ফেরত যেতে তার যে টাইমটা লাগবে, সেই টাইমটাকে আমরা বলি পর্যায়কাল। পর্যায়কালকে আমরা প্রকাশ করি টি দ্বারা। পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। ইলেকট্রনের পর্যায়কাল স্পেসিফিকলি তুমি টি ইলেকট্রন বা টি বলতে পারো। টি ফর ইলেকট্রনের পর্যায়কাল বা time period of electron. So time period of electron will be 2 pi me, 2 pi m, ফর্মুলা হচ্ছে 2 pi m divided by qb। আমি লাস্ট লাইভে এটা প্রমাণ করছিলাম, ওকে, প্রমাণ করে দিয়েছিলাম কনসেপ্ট সহ। me আর এখানে আমি qe লিখতে পারি। তো মানগুলো বসায় ফেলো। তো মানগুলো বসালে তুমি এখানে te বা হচ্ছে টাইম পিরিয়ড অফ ইলেকট্রন তুমি বের করতে পারবা।
TE equals to twice পাই তো, মানে 2 into 3.1416 into ME, ইলেকট্রনের চার্জ 9.1 10 to the power minus 31 divided by QEB, তো QE হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19 into B হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান 200 ছিল, 10 to the power minus 4 দিয়ে গুণ করে এটাকে আমরা টেসলায় কনভার্ট করছিলাম। তো যাই হোক, তো এখান থেকে আমরা যে টাইম পিরিয়ডের ভ্যালুটা পাবো সময়, তো সময়ের ভ্যালুটা আসলে কিসে আসবে বলো তো? সময়ের ভ্যালুটা আসলে সেকেন্ডে আসবে। তোমরা কেউ একটু অবশ্যই কমেন্টে জানাই দাও তো যে সময়ের মানটা কত আসে, সময়ের মানটা একটু বলো। সময়ের মানটা আমি লিখে দিই, টাইম পিরিয়ড অফ ইলেকট্রন TE আমি লিখে দিই, কত আসে একটু বলো। TE টা কত আসে? আবর্তনকাল বা পর্যায়কাল আসবে হচ্ছে ইয়েস তাসকিয়া ইরা, তোমার উত্তর সঠিক হয়েছে হৃদয় মিয়া। ওকে, আমি হৃদয় মিয়ারটা দেখে লিখে দেই, খুব রেগুলার একজন স্টুডেন্ট হৃদয় মিয়া। 10 to the power minus 9 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের TE বা হচ্ছে ইলেকট্রনের পর্যায়কালের ফর্মুলা, ইলেকট্রনের পর্যায়কাল বা TE। ওকে, ইলেকট্রনের পর্যায়কালের ফর্মুলা। ওকে, তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে আমরা এখান থেকে কি করলাম আমি আরেকবার বলি, তুমি এটা মনে রাখবা, যদি কোনো চার্জ, মন দিয়ে দেখবা, মন দিয়ে, আমরা আমাদের ক্লাস শেষ আজকে এ পর্যন্তই। যদি কোনো চার্জ পার্টিকেল কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে, লম্বভাবে প্রবেশ করার অর্থ এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র ক্রসও হতে পারতো, ডটও হতে পারতো। যদি আমি এখানে চৌম্বক ক্ষেত্র ডট দিতাম তাহলেও কিন্তু খুব একটা পার্থক্য হতো না, গতিপথের আকৃতি হয়তো চেঞ্জ হতো, গতিপথের আকৃতি। এটা নিজেরা বাসায় চিন্তা করে বের করবা যে গতিপথের, আচ্ছা দেখাই দিই, আমি দেখাই দিই, যদি ডট হতো তবে কিভাবে গতিপথটা আমরা বের করি দেখাই দিই আমি। হ্যাঁ, ধরো এটা আমাদের একটা সারফেস, এই সারফেসে বা এটা আমাদের একটা রিজিয়ন, যে রিজিয়নে চৌম্বক ক্ষেত্র আছে এবং চৌম্বক ক্ষেত্রটাকে আমি ডট দিয়ে প্রকাশ করতেছি। আমাদের অ্যানসার এই পর্যন্তই, আমাদের অ্যানসার শেষ। যেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমি ডট দিয়ে প্রকাশ করতেছি, ডট মিন্স চৌম্বক, ডট দিয়ে আমি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের বি এর দিক। আচ্ছা, তো আমি বললাম যদি কোনো ইলেকট্রন এর মধ্য দিয়ে মুভ করে, যদি কোনো ইলেকট্রন সে ফর এক্সাম্পল এই যে যদি একটা ইলেকট্রন যদি এর মধ্যে মুভ করে, ধরো আচ্ছা ধরো v বেগে মুভ করলো, বামে মুভ করলো ইলেকট্রন v বেগে, তবে খেয়াল করো, তবে এই ইলেকট্রনের গতিপথটা কেমন হবে এটা কিভাবে বের করব? ফার্স্টে ইলেকট্রনের বেগের দিকে আমি আমার ডান হাত রাখবো, এই দেখো বেগ যেদিকে ডান হাতটা আমি সেদিকে রাখলাম। এরপরে আমি বি বা চৌম্বক ক্ষেত্রের দিকে হাতটা ঘোরাবো। চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? ডট মানে কি বোর্ড বরাবর বাইরের দিকে না? ডট মানে কি বলতো? ডট মানে বোর্ড বরাবর বাইরের দিকে। তাই আমি দেখো ডান হাতটা ঘোরাবো কোন দিকে? দেখো বোর্ড বরাবর বাইরের দিকে। এই যে দেখো আমার আঙ্গুলগুলা 4 আঙ্গুল বাইরের দিকে। আমি বেগের দিকে হাত রাখবো, তারপর চৌম্বক ক্ষেত্রের দিকে হাত ঘোরাবো কোন দিকে? চৌম্বক ক্ষেত্র বোর্ড বরাবর বাইরের দিকে। এই দেখো বাইরের দিকে হাত ঘোরালাম, বুড়ো আঙ্গুলটা নির্দেশ করতো চৌম্বক বলের দিক, বাট যেহেতু উপরের দিকে চৌম্বক বল নির্দেশ করবে বলে মনে হচ্ছে, বাট ইলেকট্রন হওয়ার কারণে তার অপোজিট সাইডে, মানে যে দিক তুমি পাবা তার বিপরীত দিকে চৌম্বক বলটা ইলেকট্রন ফিল করবে। তো বুঝতে পারতেছো বল আর বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি হয়, তবে ইলেকট্রনটা বৃত্তাকার পথে আবর্তন করবে। এই ইলেকট্রনটা এই বরাবর বৃত্তাকার পথে সে আবর্তন করবে। সেই বৃত্তাকার পথের কেন্দ্র যদি হয় এটা, ব্যাসার্ধ যদি হয় এটা, আর এখান থেকে আরো বের করতে পারবা, ব্যাসার্ধ বের করতে পারবা। ওকে, বেগটা এদিকে হলে কিভাবে হতো নিজেরা বাসায় চিন্তা করে করে বের করবা। ওকে, নিজেরা বাসায় চিন্তা করে করে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কমেন্টে জানাই দিও, অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা যে ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পারলা কিনা। আজকের ক্লাসটা মূলত ছিল চার্জের উপর চৌম্বক বলের যে গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যার উপরে। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তোমরা নিজেরাই বাসায় পারবা। সেই ম্যাথগুলো কেমন? সেই ম্যাথগুলো হচ্ছে পুট দ্য ভ্যালু গেট দ্য রেজাল্টের মতন ভ্যালু, মানে ম্যাথ। মনে করো যে জাস্ট সূত্র থাকবে, সূত্রে সব মান দেওয়া থাকবে, সব মান বসায় সিম্পলি কোয়ান্টিটি দাবা, যে কোয়ান্টিটি চাবে সেই কোয়ান্টিটি বের করতে বলবে, এরকম একটা ব্যাপার। মনে করো আমরা ফর্মুলা শিখছি হচ্ছে Fm সমান QVB sin থিটা, তোমাকে সব ভ্যালু দিয়ে দিবে, থিটা দিয়ে দিবে, V দিয়ে দিবে, B দিয়ে দিবে, চার্জ বলে দিবে, Fm বের করো, এভাবে এরকম টাইপের। আর থিটা অবশ্যই মনে রাখবা, থিটা মানে অ্যাঙ্গেল দিয়ে দিলেই যে সেটা থিটা তা না,
থিটার মিনিংটা ভালো করে বুঝতে হবে। থিটার মিনিং হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী কোণ বা বেগ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তো এই ক্ষেত্রে দেখো বেগ হচ্ছে ডানে, চৌম্বক ক্ষেত্র বোর্ড বরাবর বাইরের দিকে। খেয়াল করো বেগ কোন দিকে, বেগ হচ্ছে বামে এই ভি, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে বোর্ড বরাবর বাইরের দিকে। খেয়াল করতেছো এই ডট মানে চৌম্বক ক্ষেত্রের দিক, বোর্ড বরাবর বাইরের দিকে, আর বেগ কোন দিকে, বামে। তাহলে বাইরে আর বামের মধ্যবর্তী অ্যাঙ্গেল খেয়াল করো 90 ডিগ্রি। খেয়াল করো বামে হচ্ছে বেগ, এই যে মার্কারটা, বোর্ড বরাবর বাইরের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, এই যে বি বোর্ড বরাবর বাইরে, এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। বুঝতেছো? বামে আর বাইরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হবে। ওকে, তোমরা ভালো থেকো।